হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শরৎচন্দ্রের বাড়ি। এই শরৎচন্দ্রের বাড়িটি অবস্থিত দেউলটিতে। তো এখন দেউলটি স্টেশনে পৌঁছে গেছি। তো দেউলটি স্টেশন থেকে নেমে 1 নম্বর স্টেশনের দিকে যেতে হবে, ওখান থেকে টোটো স্টপেজে যেতে হবে। আমরা এখন টোটো স্টপেজে পৌঁছে গেছি। টোটো স্টপেজে গিয়ে টোটো ধরতে হবে, ধরে 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে শরৎচন্দ্রের বাড়িটি অবস্থিত। টোটো ভাড়া হলো 100 টাকা হলো, যদি আপনি রিজার্ভ করেন তাহলে 100 টাকা ভাড়া, আর যদি আপনি শেয়ারে যান তাহলে 50 টাকা বা 20 টাকা দিয়েও যেতে পারেন। তো আমি শেয়ারে যাচ্ছি, আমি 20 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি। এখন আমি বলে রাখা ভালো যে দেউলটি স্টেশনে কিভাবে আসবেন। হাওড়া থেকে যে কোনো পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর লোকালে আপনি দেউলটি স্টেশনে চলে আসতে পারেন। আমি আবার এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে শরৎচন্দ্রের বাড়ি যাব, কারণ আমার যে টোটো ভাড়া করেছিলাম, তো আমাকে কিছুটা দূরে নামিয়ে দিয়েছে। সেখান থেকে আমাকে কিছুটা হেঁটে গিয়ে শরৎচন্দ্রের বাড়ির কাছে যেতে হবে। এখন আমরা শরৎচন্দ্রের বাড়িতে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন শরৎচন্দ্রের বাড়ি। শরৎচন্দ্রের বাড়ির আশেপাশে দেখতে পাবেন অনেক পুকুর, নদী, নালা, খাল, বিল, অনেক কিছু আছে। শরৎচন্দ্রের বাড়ি আসতে হলে আপনাদেরকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আর বিকেলে 4টা থেকে 6টা পর্যন্তর মধ্যে আসতে হবে, কারণ এখন গরমকাল বলে টাইমটা চেঞ্জ করা হয়েছে 2024 সালে। আপনারা এখন দেখছেন শরৎচন্দ্রের বাড়ি। আমরা এখন ঢুকে যাচ্ছি শরৎচন্দ্রের বাড়ির ভিতরের দিকে। ভিতরে ঢোকার পথেই আপনারা দেখতে পাবেন শরৎচন্দ্রের একটা স্ট্যাচু, যে স্ট্যাচুটা আপনাদের দেখে খুব ভালোই লাগবে। এইসব দেখাশোনার জন্য এখানে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দুজনেই এখানে দেখাশোনা করে। তাদের সাথেই আজকে আমরা কথা বলবো, দেখবো শরৎচন্দ্রের এই বাড়ির ইতিহাস, আর শুনতে পাবো তাদের কাছ থেকে শরৎচন্দ্রের নানা কথা।
এখানে দেখতে পাচ্ছেন বাঁশের কত বড় ঝাড়, বাঁশের জঙ্গলের মতো হয়ে আছে। এই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন, তখন বাদশাহ পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইত। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে, জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা হচ্ছে ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়। এই পাশের ঘরটি এই দাম, এটা খিল লাগানো হয় না। এই কাঠটার কাছে এই কাঠটা পর্যন্ত না? হ্যাঁ, এইটা বৈঠকখানার ঘর, এখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতি নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। পাশে বসতে হচ্ছে। এটা চিকিৎসার ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, এই যে চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এখানে ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। ছবি তুলুন। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদী ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল, দোতলা 78 বনে রান্নাঘরটা পড়ে যেতে পারে, রান্নাঘরটা তৈরি হয়নি। আর এইটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য এই সিস্টেমটা। এইটা বিপ্লবী দেশে পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এটা হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ঘর, শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ঘরেতে মৃত্যু। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ছবি তুলুন ভালো করে, মেঘটা আনলে। এই যে এইটা ওনার বেডরুম রয়েছে, লক্ষ্য রাখুন। উনি এই বিছানায় বসে রবীন্দ্রনাথ নদীর সৌন্দর্য উপভোগ করতেন। তখন নদী এই ক্ষেত দিয়ে বইতো, নদী আস্তে আস্তে পার করে 2 কিলোমিটার দূরের দিকে সরে যায়, আবার নদীর সামনে আসছে। আর এই যে জিনিসটা রয়েছে, এটা হচ্ছে রাইটিং প্যাড, উনি দাঁড়িয়ে লিখতেন। তখন রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। এই যে বিল্ডিংটা উঠেছে, এটা নদীর পাড়ে বিল্ডিং উঠেছে। চারদিকটা ঘুরে দেখবেন, গোল বারান্দা, মাঝখানে বাড়ি। এখন নদীর দিকে যাচ্ছি। এখানে শরৎচন্দ্র এই নদীর দিকে তাকিয়ে নানা রকম কাহিনী রচনা করেছেন, গল্প রচনা করেছেন। তো সেই নদীর দিকে যাচ্ছি, রূপনারায়ণ নদী। আপনারা দেখবেন একটু পরেই রূপনারায়ণ নদী। আগে নদীটা অনেক কাছে ছিল, এখন দূরে চলে গেছে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এইসব হচ্ছে হয়তো। গ্লোবাল ওয়ার্মিং, নানা রকম অত্যাচার হচ্ছে নদীর উপরে, তার জন্য হচ্ছে হয়তো। তো আমরা নদীর দিকে চলে যাচ্ছি এখন।
পরিবেশটা দেখে মনে হবে যে আপনাদের যে এখানে সত্যিকারেরই গল্প লেখার মতো পরিবেশ, এত সুন্দর পরিবেশ, গল্প লেখা যায় এমনই পরিবেশ মনে হবে। আর এখানে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাও আছে সব কিছু, আপনারা দেখতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে রাখা আছে। আমি পৌঁছে গেছি এখন নদীর দিকে, দেখি নদীর দিকে যাই। আমরা এখন নদীতে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে রূপনারায়ণ নদী। এই নদীর দিকেই তাকিয়ে কবি অনেক গল্প সাহিত্য কথা লিখেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে নদীটা। তো আপনারা আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন, ও পরবর্তীকালে যদি আরও ভালো ভিডিও পেতে চান তো আমার ভিডিওটা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আপনারা এখন দেখুন নদীটা। Thank you.